আদিবা, আমি কোনোদিনও তোর ক্ষতি চাইনি। যে কোনো সম্পর্ক তিনটা শর্ত থাকে: মেনে নেওয়া, মানিয়ে নেওয়া অথবা ছেড়ে দেওয়া। আমি সবগুলো ধাপে ট্রাই করেছি। প্রথমে মেনে নেওয়ার চেষ্টা করেছি, সেজন্য তোর থেকে নিজেকে এত বছর দূরে রেখেছি, যাতে আস্তে আস্তে তোর চলাফেরা মেনে নিতে পারি। বিশ্বাস কর, মেনে নিতে শিখেছিলাম যেদিন আমাকে পুলিশে ধরে নিয়ে গেল। তুই সেদিন নিলয়ের সাথে ফিরেছিলি। আমি যেন রিয়াক্ট না করার চেষ্টা করেছি, কিন্তু আমার মেনে নেওয়াটা তোর কাছে যথেষ্ট ছিল না। তারপর চেষ্টা করলাম মানিয়ে নেওয়া, তোকে বোঝানোর চেষ্টা করালাম, জোর করে মানিয়ে নিতে চেয়েছিলাম, তোর জোর করে বিয়ে করালাম, কিন্তু তা তো ব্যর্থ হলাম। তুই মেনে নিতে পারলি না, তাই এবার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমরা দুজন দুমুরির বাসিন্দা। আমরা একসাথে থাকলে দুজনে কারো বড় ধরনের বিপদ ঘটতে পারে, তাই এখন এই একটা পথই খোলা আছে। আদিবা আদির কথা কোনো জবাব দিতে পারছে না। ভিতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। মনের মাঝে হাজার কথা জমা থাকলেও গলায় এসে আটকে যাচ্ছে, কিছুই বলতে পারছে না। তবে আদি অনর্গল বলে চলছে, আর একটা কথা, তুই যে অযথা সন্দেহ নাটক করছিলি, আমি সেটা জানতাম। আমি তোর হাত কাটার কারণ জানার জন্য যখন সিসিটিভি চেক করছিলাম, তখনই দেখেছিলাম আঙ্কেলরা এসেছে। তাই তুই যে অযথা সিন ক্রিয়েট করেছিস জানতাম, সেজন্যই তোর সাথে এত রুড বিহেভ করেছিলাম। এসব আমাকে সন্দেহ করার জন্য ছিল না, তুই ভুল করছিস সেটা বোঝানোর জন্য ছিল। কিন্তু তুই যখন হারিয়ে গেলি, বুঝলাম আমার রুড বিহেভ করাটা উচিত হয়নি। তারপর তোকে যখন হাসপাতালে দেখলাম, আমি ভেবেছিলাম তুই সত্যি অ্যাক্সিডেন্ট করেছিস। আমি সেটা মেনে নিতে পারিনি। তখন নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, তোর যা করা কর, আমি আর তোর জীবনে ঢুকবো না। তুই বেঁচে আছিস, এটা আমার কাছে অনেক। আমি কখনো তোর ক্ষতি চাইনি, সেই ছোটবেলা থেকেই। তোকে ভালোবাসতাম, তাই যে বিষয়গুলো তোর জন্য ক্ষতিকর, সেখান থেকে তোকে বিরতি রাখার চেষ্টা করতাম। তুই ব্যথা পেলে শাস্তি দিতাম, যাতে পরের বার আরও সাবধান হোস। সেই যাই হোক, আমার ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল, তাই এখন থেকে দূর থেকে চাইব তুই ভালো থাক। বলেই আদি ওয়াশরুমের দিকে চলে গেল। আদিবা বুঝতে পারলেও আদি তার আচরণে কষ্ট পেয়েছে, আর আদির সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। আদি রেডি হয়ে বের হয়ে আসলো। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে। দেখে আদি এগিয়ে এসে আদিবার মাথায় হাত বুলিয়ে মলিন হাসলো। তারপর কারো কাছে কোনো বিদায় না নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে। আদি দ্বিতীয়বার ঘুরে তাকায়নি। আদি বের হতেই অরিন ছুটতে ছুটতে এসে হাঁপাতে বলো, আদিবা আদিবা ভাইয়াকে তুই যেতে দিস না, ওকে তুই আটকা। আদিবা একবার বাইরের দিকে, আবার অরিনের দিকে দেখছে। তাকিয়ে কি দেখছিস? মুখ পুরি, ভাইয়া আজ তোকে ছেড়ে নয়, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া বের হয়ে গেল। অরিনের কথা শুনে আদির মা এগিয়ে এসে বলেন, কী সব আবোল তাবোল বকছিস? অরিন এবার চোখের পানি ছেড়ে বলো, আমি আবোল তাবোল বকছি না মা, দেখো এই চিরকুট লিখে গিয়েছে। বলেই অরিন একটা চিরকুট এগিয়ে দিল। আদির মা সেটা পড়তে শুরু করলো। বাবা মা, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মুখ আমার নেই। আমি জানি না চিরবিদায় কি করে নিতে হয়, তাই কাউকে বিদায় জানাতে পারলাম না। আর আদিবার কাছ থেকে বিদায় নেওয়ার সাহস আমার নেই। এই মুখের দিকে তাকিয়ে বিদায়ের কথা বলার হিম্মত আমার কোনো দিনই হবে না, তাই এভাবে বিদায় নিচ্ছি। যাই রে আদিবা, হয়তো আর কোনো দিনে আর দেখা হবে না, তবে আমি যেখানেই থাকি না কেন সবসময় চাইব তুই ভালো থাক। দোয়া করি সুখী হ, আমার জন্য দোয়া করিস। এবারও তো আমার বেপরোয়া ভালোবাসা পূর্ণতা পেল না, ওপারে যেন পূর্ণতা পায়। আজকাল প্রতিটা সকাল উৎকণ্ঠার ভেতর কাটে আদিবার, উৎকণ্ঠার সাথে চাপা উদ্বেগ। অল্পতে অস্থির হয়ে পড়ে সে। গেটের সামান্য শব্দ হতেই ছুটে যায় কান খাড়া শুনে কেউ এসেছে কিনা। দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে মেয়েটা। খাওয়া দাওয়ার ব্যাপারে বড্ড উদাসীন ভাব দেখাচ্ছে। খেতে চায় না বললেই চলে। আগে চুপচাপ থাকলেও বাসার কাজ করতে বেশ আগ্রহী ছিল, কিন্তু আজকাল কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। কিন্তু গেট খোলা খুব আগ্রহ। সে বারবার হাসি মুখে গেটের কাছে যায় আর ফিরে আসে মলিন মুখে। আবিদার এমন আচরণে কারণে বাসার সবাই বুঝে কেটে গেছে
দুটো মাস আদি চলে গিয়েছে, ফোন করে জানিয়েছে সে ভালো আছে আর কখনো বাসায় ফিরবে না, সেটাও জানিয়েছে। কিছুদিন যাবৎ শরীরে বিশেষ ভালো যাচ্ছে না আদিবার। পেটে একটা চাপা ব্যথা অনুভব করছে। এই উপসর্গটি তার নতুন। কোনো কিছু নিয়ে চিন্তিত হলে পেটের তীক্ষ্ণ যন্ত্রণা হতে থাকে। ডাক্তার দেখানো দরকার বোধ হয়, কিন্তু সময় করে যাওয়া হচ্ছে না। যাওয়ার ইচ্ছে না বললেও ভুল হবে, সে নিজেই যাচ্ছে না। প্রতিদিনের মতো নতুন একটা সকালের সূচনা হলো। ভোর 7টার কাছাকাছি সবাই ঘুমাচ্ছে, শুধু ঘুম নেই আদিবার চোখে। আদিবা উঠে শাড়ি গায়ে দিল, চুল আঁচড়ালো, গায়ে পাতলা চাদর জড়িয়ে ঘর ছেড়ে বের হতেই মা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছিস তুই? আদিবা অস্থির হয়ে জবাব দিল, এইটুকু রাস্তায় কি কিছু না, একটু হাঁটবো আর কি। শরীর ভালো না বলছিস? বাইরে বেশ ঠান্ডা, এখন কোথায় যেতে হবে না। আদিবা কি মায়ের কথা শুনল নাকি ইচ্ছে করে এড়িয়ে গেল বুঝলেন না। শাহানা বেগম মেয়ে ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল। আজ বহুদিন পর আদিবা ভোরের আলো দেখল। কতদিন বাসার বাইরে যাওয়া হয় না। সূর্য কেবল উঁকি দিচ্ছে, চারদিকে কেবল কুয়াশা কুয়াশা ভাব, সব কিছু ঝাপসা দেখাচ্ছে। রাস্তা ফাঁকা, একটা রিকশাও নেই। আদিবা পা বাড়ালো। অন্য সময় হলে লোকজনের জন্য হাঁটা মুশকিল হয়ে যেত, তবে এখন ফাঁকা। রিকশা পেলে আদিবা হয়তো রিকশাতে যেত। আদিবা হাঁটছে গন্তব্যর পাশের পার্কে ঢুকে গিয়ে বসলো কনক্রিটের তৈরি বেঞ্চটাতে। কিছুক্ষণ জিরিয়ে দম নিয়ে ফোন হাতে নিল আদিবা। হাত পা কাঁপছে, ফোন করার সাহস হচ্ছে না, তবুও আজ সে আদিকে ফোন করবে বলে মনে স্থির করছে। সেজন্যই এখানে আসা। বাসার সবার সামনে মন খুলে কিছু বলা যায় না। অবশেষে সকল জড়তা ভেঙে আদিবা ফোন করে ফেলল, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার ফোন করার পর কেউ একজন ফোন দিল। হ্যালো। কণ্ঠটা শুনে ভিতরটা ধপ করে উঠল। থমকে গেল আদিবা। কতদিন পর আদির গলা শুনল, কিন্তু নিজের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অপর পাশ থেকে আবারও বলল, কে বলছেন? আদিবা এবার উত্তর দিতে পারল না। কথা যখন বলবি না তখন ফোন করেছিস কেন? আদিবা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে তাহলে দয়া হলো ফোনটা ধরার। আমি ফোন করেছি, দেখেও ধরলেন না। আদিবার কথা শুনে ফোনের অপর পাশে কিছুক্ষণ নীরব রইল। তারপর উত্তর আসলো, আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। সেই দিন যে সারা রাত কল দিলাম, সেই দিন ধরেননি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যা বলবেন না প্লিজ। সত্যি বললে কি তোর ভালো লাগবে? যাই হোক, এসব ছাড়, কি বলবি বল, আমার একটু তাড়া আছে। এখনও এত রেগে আছেন? রাগ আমার ছিল, আর সেই রাগের জন্য কি হারিয়েছি তুই ভালো করে জানিস, তাই এখন আর রাগ টাগ করি না। তাই শুধু ভুলভাল কথা বলিস না। তাছাড়া তুই আমার রাগের হিসাব নিতে ফোন করেছিস নি? নিশ্চয়ই তাই। কি বলবি সেটা বল। আমি মানে ডিভোর্সের ব্যাপারে কিছু বলবি? চমকে উঠল আদিবা। ডিভোর্স? কিসের ডিভোর্স? আদি কি তাহলে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? ডিভোর্স মানে? কেন, বাবা তোকে কিছু বলেনি? কি বলবে? ভেবে দেখলাম ডিভোর্স দিতেও 6 মাসের বেশি সময় লাগে। দেখা গেল তোর কাউকে পছন্দ হলো, কিন্তু ডিভোর্সের জন্য বিয়ে করতে পারিস না। তাই ভাবছি আগে ডিভোর্সটা করে রাখি। বাবাকে বলছি তোর জন্য ভালো একটা ছেলে দেখতে। আদির কথায় চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদিবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু আদিকে বুঝতে দিতে চায় না। তুই কি কাঁদছিস আদিবা? কই না তো। আমাকে তুই কোনোদিনও ফাঁকি দিতে পারিসনি, তাই আজ অযথা এই অসম্ভব চেষ্টাটা নাইবা করলি। আজইরা কারণে কান্নাকাটি করা তোর অভ্যাসটা এবার বদলানো উচিত। চোখের জল এত সস্তা নাকি যে কথায় কথায় ঝরাতে হবে? চোখের জল কি বাজারে কেনা বেচা হয়? তাহলে সেটা সস্তা নাকি? দামে বিচার করলেন কিভাবে? তুই কি কারণে কতটা কাঁদতে পারিস তা অন্তত আমার চেয়ে ভালো আর কেউ জানে না। এখন নিশ্চয় ভাবছিস আমি খুব মহান হয়ে গিয়েছি, তাই তোর সব ইচ্ছে এত সহজে পূরণ হতে দিচ্ছি। সেই আনন্দে কাঁদছিস, তাই না? কিন্তু আমি শুধু তোর জন্য না, নিজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।
আমি এই দায়বদ্ধতা সম্পর্কের মধ্যে আর থাকতে চাই না। আপনি কি বলছেন বুঝতে পারছেন? দিন বদলেছে তো, আজকাল কাউকে এত বুঝি না, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি বোধ হয়। এত কঠিন হওয়ার ভান কেন করছেন? আমি ভান ঠান করি না, আমি এমনই, আর তুই সেটা জানিস। আমাদের একসাথে কাটানোর সময়গুলো ভুলে গিয়েছেন? ভুলিনি কিছু, তবে ভোলা উচিত। এসব মনে রেখে কোনো লাভ তো নেই, তো ভোলার চেষ্টা করছি। পারবেন ভুলতে? না পারার কি হলো? মানুষ পারে না এমন কোনো কিছু নেই পৃথিবীতে। আমরা কি একসাথে থাকতে পারি না? আদি হাসল, চাপা কণ্ঠেস্বরে জবাব দিল, পারি বলছিস? তুই বড্ড আবেগী আদিবা। কখন কি বলিস নিজেই জানিস না। এখন এমনভাবে কথা বলছিস যেন তোকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু সত্যটা তো এমন নয়। সত্যটা হলো আমি তোকে ছাড়িনি, বরং জোর করে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি তোর যোগ্য ছিলাম না, তাই ধরে রাখতে পারিনি। তাহলে এখন আমায় অপরাধী বানাতে চাইছিস কেন? যদি বলিস আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী, ভালোবাসার অপরাধী, আমি অবশ্যই অপরাধী। একজনকে বেপরোয়াভাবে ভালোবেসেছিলাম, তাই আমার ভালোবাসা পূর্ণতা পায়নি। ভালোবাসার বিনিময়ে শরীর পেয়েছি, কিন্তু মনটা অধরাই রয়ে গেছে। এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? এই অপরাধের আরও শাস্তি দিতে চাস? কোনো উত্তর দিল না আদিবা। আদিবা, আমার একটু তাড়া আছে, এখন রাখি। রাখবেন? ছটফট উত্তর দিয়ে ফোন কেটে দিল আদি। আদিবার মনটা নিমিষে দ্বিগুণ খারাপ হয়ে গেল। আদি আজকাল তার সাথে কথা বলতে ইচ্ছে হয় না, যতবার কল করে হয় ধরে না, না হলে দু একটা কথা বলে ব্যস্ততার দোহাই দিয়ে কেটে দেয়। আদি এত বদলে গেছে ভেবেই কান্নার গতি বেড়ে গেল, সাথে সাথে পেটে একপাশে তীব্র ব্যথা শুরু হলো। মাথাও ধরেছে। আদির কথা ভাবলে আজকাল শরীর খারাপ করছে। এখন আর কথা বলা সম্ভব না। তাই ফোন রেখে উঠে বাসার উদ্দেশ্যে হাঁটা দিল, কিন্তু শরীর সায় দিচ্ছে না। আবারও বেঞ্চটায় বসে পড়ল। টিপ টিপ করে ব্যথা বাড়ছে। আদিবা জানে কিছুক্ষণ পরই এই ব্যথা কমে যাবে, তাই এখানেই বসে রইল। ধীরে ধীরে ব্যথা কমল, বেলা বাড়ল। আদিবা আবারও আদিকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। আদি তার দিক থেকে সকল মায়া কাটিয়ে দিয়েছে, বুঝতে বাকি রইল না। হতাশা আদিবা ভাঙা হৃদয় নিয়ে বাসায় ফিরে আসলো। শরীর খারাপ লাগছিল, তাই কিছুই খায়নি। মেডিসিন বক্স থেকে দুটো ট্যাবলেট নিয়ে এক নিমিষে গিলে ফেলল। সে তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়ল। যখন ঘুম ভাঙল, বেলা গড়িয়ে সন্ধ্যা। আদিবা পেন কিলারের সাথে ঘুমের ট্যাবলেট খেয়েছিল, তাই এতক্ষণে ঘুমিয়েছে। আজকাল আদিবার প্রায় ঘুমের ট্যাবলেট খায়, কারণ ঘুম পাখি তাকে বিদায় জানিয়েছে অনেক আগেই। মাথা ভারী ভারী লাগছে আদিবার। নিজে এক কাপ চা করে নিয়ে ছাদে গেল। সারাদিনের খাওয়া বলতে এই চাটুকুই। সবাই ডেকেছিল, কিন্তু কারো ডাকেই ঘুম ভাঙেনি তার। চা হাতে চেয়ে আছে বিশাল আকাশের দিকে। আসলে সে নিজের জীবনে সমীকরণ মিলানোর চেষ্টা করছিল, কিন্তু এই সমীকরণ সমাধান নেই। তাই কিছুক্ষণ পর নিচে নেমে আসলো। খাবার টেবিলে তার ডাক পড়ল, আদিবা খেয়ে যা। আমার খিদে পায়নি, তোমরা খাও। তা পাবে কেন? আমার ছেলেটাকে তো খেয়েছিস, আর খিদে পাবে কেন? কটমটো করে বলল আদির মা। আদিবা মাথা নিচু করে নিজের ঘরে ফিরে আসলো। আবারও কান্না পাচ্ছে। আদিবা ফোন হাতে নিয়ে আদিকে একবার কল দিল, কিন্তু ফোনটা আবারও বন্ধ দেখালো। রাত বাড়ছে, সবাই ঘুমের রাজ্য পাড়ি জমিয়েছে। আদিবা বসে বসে বই পড়ছে। হঠাৎ বাসার কল বেল বেজে উঠল। আদিবার ঘাড় ঘুরিয়ে দেওয়ালে টানানো ঘড়িটার দিকে তাকালো। ঘড়ির কাঁটা রাত 2:40। এত রাতে কে আসবে? নিশ্চয় মনের ভুল। আদিবা আজকাল প্রায় ভাবে কলিং বেল বাজছে, কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই। মনের ভুলে তাই গুরুত্ব দিল না। আবারও বেজে উঠল কলিং বেল। পরপর কয়েকবার বাজার পর আদিবা নিচে গিয়ে দরজা খুলল। সাথে সাথে সারা শরীর কেঁপে উঠল, চোখ দুটো চিকচিক করে উঠল। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। পা দুটো যেন আটকে গেছে মনে হচ্ছে। আদিবা তাকিয়ে আছে। তখন বাইরে থেকে
শক্ত কণ্ঠ ভেসে আসলো, ভিতরে কি ঢুকতে দিবি? ঠান্ডা তো এভাবে জমে যাব। আদিবা মুখে কথা ফুটল না, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। নীরব কান্না হাউমাউ কান্নার রূপ নিল। আদিবার কোনো কিছু না ভেবে বেরিয়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আদি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কি হচ্ছে কি আদিবা? আমি বাইরে থেকে এসেছি, গায়ে কত জীবাণু থাকতে পারে, ছাড় বলছি। আদিবা আরও শক্ত করে জড়িয়ে ধরল। আরে কি হচ্ছে কি এত কান্নার? কি হলো বলবি তো? আদিবা এবারেও কিছু বলতে পারল না। আদি তাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো। সান্ত্বনা দিতে দিতে নিজের ঘরে নিয়ে গেল আদিবাকে। দেখি চোখ মুচ, বোকা মেয়ে, এভাবে কেউ কাঁদে? কে শুনে কার কথা? আদিবা কেঁদেই চলছে। আদি এবার ধমক দিল, কান্না বন্ধ করতে বললাম না? বেয়াদব মেয়ে, কথা শুনিস না কি জন্য? আদি নিজেও এবার আদিবার কান্না মুছে দিল। চল চোখে মুখে পানি দিয়ে দিই। লাগবে না। বেশ তাহলে তুই বস, আমি ফিরে এসে আসছি। বাসার সবাইকে ডাকবো? দরকার নেই, সকালে তো সবার সাথে দেখা হবে, এখন কাউকে ডেকে তোলার প্রয়োজন নেই বলে আদি ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। তখন আদিবা বলল, আপনি হঠাৎ আসলেন কেন? আমার আসা নিষেধ? আমি তা বলিনি, সকালে তো বললেন না আসবেন। বলেছিলাম আমার তাড়া আছে, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। ও বাই দ্য ওয়ে, যে জন্য এসেছি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওয়েট দেখাচ্ছি বলেই আদি গিয়ে ব্যাগ খুলল। কে যেন আদিবার ভয় লাগছে। সে বসা থেকে উঠে দাঁড়ালো। আদি ব্যাগ হাতে নিয়ে এসে আদিবার সামনে বসে একটা কাগজ বের করে দিল আদিবার হাতে। এটা কিসের কাগজ? নিজেই দেখ। আদিবা মনোযোগ দিল। কাগজের সাথে সাথে মাথা চক্কর দিল, হাতে থেকে কাগজটা পড়ে গেল সাথে। আদি তাড়াতাড়ি হাত বাড়িয়ে ধরল তাকে। আদিবা কি হয়েছে? তাকা আমার দিকে। আরে এসব কি ধরনের মজা? চোখ খোল। আদি অস্থির হয়ে আদিবার চোখে মুখে পানি দিল, কিন্তু তা তো জ্ঞান ফিরল না আদিবার। আদি এবার পুরোপুরি অস্থির হয়ে পড়ল। আদির চিৎকারে ঘুম ভাঙল সবাই। আদিবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আদিবার শরীর ভয়ঙ্কর খারাপ করছে, রক্তের সুগার ওঠানামা করছে, হার্টবিট মিস করছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন পরম শান্তিতে ঘুমাচ্ছে সে। অসুস্থ মস্তিষ্ক স্বপ্নহীন হয়, তাই জ্ঞান হারালে আমরা স্বপ্ন দেখি না, কিন্তু আদিবা দেখছে ভয়ঙ্কর এক স্বপ্ন। আদি জোর করে তাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিচ্ছে, অথচ সে সাইন করতে চায় না। আদিবা চিৎকার করে বলছে, আমি সই করব না, কিন্তু কেউ তার কথা শুনছে না। আদিবা দম আটকে আসছে, কষ্ট হচ্ছে, সে কাঁদছে, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছে না। তীব্র যন্ত্রণা নিয়ে আদিবা জেগে উঠল আর বাচ্চা মেয়েদের মতো চেঁচিয়ে বলল, ভাইয়া কই? আমি ভাইয়ার কাছে যাব। নার্স ডাক্তার ছুটে এলো। বাসার সবাইকে ভিতরে আসার অনুমতি দেওয়া হলো। আদিকেও ভিতরে আসতে বলা হলো। বেডের আতশোয়া হয়ে বসে আছে আদিবা, হাতে স্যালাইন লাগানো। সবার সাথে আদি এগিয়ে এসে বেডের পাশে দাঁড়ালো। মুখে কোনো কথা নেই। ডাক্তার আদিবার হার্টবিট পরীক্ষা করে বিদায় নিলেন। আদি এখনও মুখ কালো করে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আদিবা এবার প্রশ্ন করল, কিছু কি হয়েছে ভাইয়া? আপনি এমন মুখ কালো করে রেখেছেন কেন? আদি মুখ তুলে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে, তার চোখে মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। আদিবা হতভম্ব হলো। সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, কাকিমণি, তোমার মেয়েকে চুপচাপ থাকতে বলো, তা না হলে আমি ওকে খুন করে ফেলবো। ইচ্ছে তো করছে এখনই করে ফেলি। বলে আদি এগিয়ে গেল। আদিবা অবাক হওয়ার সাথে ভয়ও পেল, তাই একটু পিছিয়ে গেল। শান্ত আদি, ও হয়তো বুঝতে পারেনি, বললেন আদিবার মা। সাথে সাথে আদি আবারও চেঁচিয়ে উঠল, বুঝতে পারেনি মানে? ও কি ছোট বাচ্চা যে বুঝবে না? আদিবা তো এত সাহস হলো কি করে? আমার এত বড় ক্ষতি করতে কলিজা কাঁপলো না? কি করছি আমি? আবার প্রশ্ন করছিস?
ওই কে মেরেছিল যে তুই একদম নাওয়া খাওয়া ছেড়ে সন্ন্যাসী হতে চেয়েছিলি? বাচ্চার কথা নাইবা ভাবলি, নিজের কথা তো একবারও ভাবা উচিত ছিল। এটা জানার পর যে আমি তোকে মারতে মারতে হাড় হাড্ডি সব গুঁড়া করে দিব, জানতি না? বা বাচ্চা, কিসের বাচ্চা? মুরগির বাচ্চা। এমন একটা ভাব নিচ্ছিস যেন তুই কিছুই জানিস না। কিরে, তুই মা হতে যাচ্ছিস জানার পরও প্রতিদিন পেন কিলারের সাথে আবার ঘুমের ট্যাবলেট কী করে খেলি? জবাব দে। বাচ্চা পেটে পেন কিলার খাওয়া যায় না, জানিস না? বাচ্চা কত ক্ষতি হয়েছে জানিস? আদিবা কিছু বলতে পারল না। সে এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই আদির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। মুখটা দেখে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। একটা কথা কান খুলে শোন নে আদিবা, আমার বাচ্চার যদি কিছু হয় তোকে আমি ছাড়ব না। আপনি এসব কি বলছেন? তার মানে আমি মা হতে চলছি? না, আমি বাবা হতে চলছি। ও বাচ্চা শুধু আমার। কথা ছিল তোকে আমি মুক্তি দিব, বাচ্চা দেওয়ার কথা তো ছিল না। তাই বাচ্চা শুধুই আমার। তাছাড়া যে মা 2 মাসের বাচ্চাকে খেয়াল রাখতে পারে না, সে সারা জীবনের দায়িত্ব কি করে নেবে? বলে হন হন করে বেরিয়ে গেল আদিবা এখনও অবাক চোখে তাকিয়ে আছে। মা উনি এসব কি বলে গেলেন? সাথে সাথে শাহনারা বেগম উত্তর দিলেন, ডাক্তার বলেছে তুই শারীরিকভাবে বাচ্চার জন্য ফিট না, নিয়মিত খাবার না খাওয়া দুর্বল হয়ে পড়েছিস। তাছাড়া তোর রক্তে পেন কিলার পাওয়া গিয়েছে যা বাচ্চার জন্য ক্ষতিকর। সেটা শুনেই আদি ক্ষেপে গিয়েছে। আমাদের সবাইকে অনেক কথা শুনিয়েছে। কেন তোকে ডাক্তার দেখায়নি, ওকে কেন জানায়নি? কিন্তু বাচ্চা কোথায় থেকে এসেছে বুঝতে পারছি না তো। আমি বলে দিচ্ছি, উড়ে উড়ে এসেছে তোর পেটে বাচ্চা। উড়ে আসবে তাই তো তুই বুঝতে পারিসনি। আদির কথা আদিবা বিরক্ত চোখে দরজার দিকে তাকালো। আদি আবারও এসে তার পাশে দাঁড়ালো। সাথে সাথে আদিবা বলল, আপনি কি ভালো করে কথা বলতে পারেন না? সবসময় তেরা বেঁকা কথা বলেন কেন? তাছাড়া বাচ্চা নিয়ে এত মাতামাতি করছেন কেন? এই বাচ্চা তো পৃথিবীতে আসবে না। আদি জ্বলন্ত কণ্ঠে বলল, মানে কি বললি তুই? খবরদার গায়ে হাত তুলবেন না। যাকে ডিভোর্স দিচ্ছেন তার কাছে বাচ্চার আশা করেন কিভাবে? ও তাই নাকি? হ্যাঁ তাই। পেটে যদি বাচ্চা না থাকতো এই কথাটার জন্য তোর কি অবস্থা করতাম শুধু উপরালাই জানে। যাই হোক, তোকে ডিভোর্স দেবো বলেছিলাম, বাচ্চাকে দিব বলিনি। তাই বাচ্চা আমার। বাচ্চা যেহেতু আমার পেটে, তখন তার উপর সম্পূর্ণ অধিকারও আমার। সেই হিসেব করতে গেলে তো আরও অনেক কিছু হিসেব করতে হবে। কে কতটা পরিশ্রম করেছে সে হিসেব মিলালেই কার ভূমিকা কতটা বোঝা যাবে। চুপ করবেন আপনি? সবার সামনে কী সব বলছেন? আমি শুরু করেছি নাকি? তুই অসভ্য ছেলে একটা। এই আদিবার কথা শুনে মুচকি হাসলো। আদির বাবা আর বললেন, আদিবা তো এখন সুস্থ আছে, চলো সবাই আমরা যাই। কিন্তু ভাইজান? আহা, আদিবার মা, মেয়ে জামাইকে একটু একা থাকতে দাও, চলো। সবাই হাসতে হাসতে বিদায় নিল। আদিবা গোল গোল চোখে তাকিয়ে আছে। সবাই বের হতেই আদিবার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আদিবা ভুরু কুচকালো। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? ভাবছি। কি ভাবছেন? উপরালা তোর কপালে সুখ লিখে নাই, আমার হাত থেকে তোর মুক্তি নেই সেটা ভাবছি, এই আর কি। মানে খুব তো মুক্তি চেয়েছিলি, এবার কি করবি? বাচ্চা থাকলে বন্দি থাকবো কে বলল? বরং আমাকে আর একা একা থাকতে হবে না, কেউ একজন অন্তত পাশে থাকবে। কিন্তু বাচ্চা তো আমার, সে তোর সাথে থাকবে কেন? আমার পেটের বাচ্চা, তাহলে আপনার হলো কি করে? শোনেন, আপনার মতো বাচ্চাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তাই বাচ্চার কথা ভুলে যান। দরকার হলে আমি কেস ফাইল করব, তবুও বাচ্চাকে ছাড়বো না। তাহলে আপনার বাচ্চা আপনি নিয়ে যান, আমি আপনার বাচ্চা পেটে ধরবো না। তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। খবরদার বলছি, কাছে আসবেন না। আদিবার চেঁচামেচি শুনে ডাক্তার ছুটে আসলো। কি হচ্ছে কি? আপনারা এসব কি করছেন? ও ম্যাডাম, আপনি আসছেন, ভালোই হয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, বাচ্চার উপর মায়ের অধিকার বেশি নাকি আমার মানে বাবার অধিকার বেশি? এটা কেমন প্রশ্ন? বাচ্চার ওপর দুজনের অধিকার সমান, কিন্তু আমার বাচ্চার মা সেটা মানতে নারাজ। এখন আমার কি করা উচিত? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন না ম্যাডাম, এই সাইকোর কথা কেউ বুঝে না, আপনিও বুঝবেন না। যাই হোক, আপনি আমার কথা শোনেন। আসলে উনি মানে আমার বাচ্চার বাবা আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতে চায়,
কিন্তু বাচ্চাকে ধরে রাখতে চায়। তাই আমি বলছি আমি বাচ্চার জন্ম দিব না। এই নিয়ে ঝামেলা। আজব তো, আপনি বলুন ম্যাডাম, এটা কেমন বিচার? ও আমাকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে। ছেড়ে দিই, তাই বলে আমার বাচ্চা দিয়ে যাবে না? 10টা না, 5টা না, একটা মাত্র বাচ্চা, আমার প্রথম বাচ্চা। এমনিতেই আজে বাজে ওষুধ খেয়ে অনেক ক্ষতি করে ফেলেছে। আদি আর আদিবার কথা শুনে ডাক্তার হেসে ফেলল। আচ্ছা, আপনি বাইরে যান, আমি আপনার স্ত্রীর সাথে একটু কথা বলি। তা বলুন, কিন্তু ও আমার স্ত্রী না, জোর করে বিয়ে করেছিলাম, তাই স্ত্রী বলবেন না, বলুন আমার বাচ্চার মা। আচ্ছা, আপনার বাচ্চার মায়ের সাথে একটু কথা বলি। বলুন, আমি যাচ্ছি বলে আদি চলে গেল। ডাক্তার ম্যাম এসেছে, আদিবার পাশে বসলো। এবার বলো তো কী সমস্যা? আসলে কিভাবে যে বলবো, উনি আমাকে একটুও ভালোবাসে না, শুধু বাচ্চার জন্য আমাকে ব্যবহার করছে চাইছে, তাই আমি অ্যাবর্শন করে ফেলবো। মানে ওকে বলবেন বাচ্চা নষ্ট করে ফেলেছি, তারপর অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে বাচ্চা নিয়ে থাকবো। উনি আমাকে অনেক কষ্ট দিয়েছে, এবার ওনার পালা। কিন্তু ওনার কথা তো তা বোঝা যাচ্ছে না, বরং মনে হচ্ছে বাচ্চার খবরে খুব খুশি হয়েছেন। তা তো হবেই, বাচ্চাকে তো ভালোবাসবেই, কিন্তু আমাকে বাসে না জানেন। 2 মাস আমার সাথে কোনো কথা বলেনি। আপনাকে ভালোবাসে না কে বলল? যে ছেলে সন্তানকে ভালোবাসে সে অবশ্যই তার স্ত্রীকে ভালোবাসে। আদিবা এবার কিছু বলল না, তাকিয়ে আছে ডাক্তারের মুখের দিকে। বোকা মেয়ে, দূরে গিয়ে কষ্ট দিতে হবে কেন? বরং তুমি চাইলে এই বাচ্চার দোহাই দিয়ে তোমার বরকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারো। তাছাড়াও বাবা মায়ের আলাদা আলাদা প্রয়োজনীয়তা আছে, একার পক্ষে সে প্রয়োজনীয়তা মেটানো সম্ভব না। আপনি ওনার সাথে থাকুন, বাচ্চা পৃথিবীতে আসুক, তারপর যা সিদ্ধান্ত নেবেন। তাছাড়া এই অবস্থায় ডিভোর্স হবে না। এভাবে তো ভাবিনি। আপনি ঠিকই বলেছেন, আমি এতদিন যা যা করাতে পারিনি এই বাচ্চাকে দিয়ে তো সব করাতে পারবো। এই তো বুদ্ধিমতীর মতো কথা। আমি এবার আসি, তাহলে কিছুক্ষণ পর তোমাকে ছেড়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাক্তার মুচকি হেসে বেরিয়ে গেল। আর বারান্দায় আদির সাথে দেখা হলো। আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাকে দেখে ডাক্তার বলবে। আপনার স্ত্রী ও ওনার, সরি স্ত্রী না, আপনার বাচ্চার মায়ের দিকে খেয়াল রাখবেন। উনি কিন্তু বাচ্চার জন্য ফিট না, কোনো মতেই মেন্টাল প্রেশার দিবেন না, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আদি মাথা নাড়ালো। সন্ধ্যা আদিবার বাসায় নিয়ে আসা হলো। আদি তাকে নিজের রুমে নিয়ে গেল। এই রুমে নিয়ে আসলেন কেন? আমি আমার রুমে যাব। যা, তবে বাচ্চাকে আমার ঘরে রেখে যান। আমি আমার বাচ্চার সাথে ঘুমাবো। আজব তো, বাচ্চাকে রেখে যাব কি করে? সেটা আমি কি করে বলবো? সেটা তো আপনি জানেন। আপনার সাথে আমি পারবো না জানি, কিন্তু মিস্টার বাচ্চার বাবা, কান খুলে শুনে নিন, আমার সাথে একদম উচ্চস্বরে কথা বলবেন না। ডাক্তার বলেছে এমন করলে বাচ্চার ক্ষতি হবে। ঠিক আছে, বলবো না। আমার বাচ্চার জন্য আমি সব বদভ্যাস বদলাতে পারি। আমার বাচ্চা এমনভাবে বলছেন যেন আপনার একার বাচ্চা। আমার একারই বাচ্চাই। আপনি আমার সাথে এভাবে কথা বলেন, পেট ব্যথা করছে আর মনে হয় বাঁচব না। ঢঙি মেয়ে কোথাকার। মনে মনে আমি তো জোরে কথা বলিনি। বলেছেন এক্ষুনি ক্ষমা চান, না হলে ব্যথা কমবে না। বুঝেছি, আমার কপালে দুঃখ লেখা হয়ে গিয়েছে। যাই হোক, সরি। বাচ্চাকে প্রেশার এভাবে দিয়েন না। এভাবে বললে হবে না, কান ধরে বলুন। মানে কি বলবেন না তাই তো? দেখেছো বাবু, তোমার বাবা তোমাকে একটু ভালোবাসে না। তুমি ব্যথা পাচ্ছ যেন ক্ষমা চাইছে না। হয়েছে হয়েছে, বাচ্চার কাছে আমাকে অপরাধী বানাতে হবে না। এই যে কান ধরছি। আদি কান ধরতেই আদিবা খিলখিল করে হেসে উঠল। নিস্তব্ধ রাতে সেই হাসি বড্ড মিষ্টি শোনালো। হাসিতে গড়িয়ে পড়ছে আদিবা। তার হাসি পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। আদিবার হাসির শব্দে মুচকি হাসল আদির বাবা। যাক, ডাক্তার ম্যামকে যেভাবে বলেছিলাম ওদের সেভাবেই বুঝিয়েছেন। আদির মা ভুরু কুচকে বলো, মানে কি বলেছ তুমি ডাক্তারকে? ওদের ব্যাপারে সবই বলেছি, আর বলেছি দুজনকে যেন একসাথে থাকার পরামর্শ দেয়। বাচ্চা হতে হতে একসাথে থাকতেই ওদের সম্পর্কটা যদি একটু স্বাভাবিক হয়। এদিকে আদিবা হাসছে তো হাসছে। আদি সেই ফাঁকে উঠে গিয়ে আবার ফিরে আসলো। এসে আদিবার হাত টেনে ধরল। সাথে সাথে আদিবা হাসি থেমে গেল। কিছুটা ভয় পেল। ভাবলো আদি হয়তো বরাবরের মতো রেগে গিয়েছে, তাই ভয় পেয়ে বলো,
কি করছেন? আদি আদিবার হাত টেনে একটা বালা পরিয়ে দিল। আদিবা অবাক হয়ে বলল, এটা বাচ্চা হলে গিফট দিতে হয়, এটাই নিয়ম। এই নিয়মে আবিষ্কার করেছে কে? অবশ্যই আদিত্য চৌধুরী। আদিবা আবারও হাসলো। বালাটা সুন্দর, সে যাই হোক, এসবে আমাকে ভোলানো যায় না। মাথা ধরেছে, টিপে দিন তো ঘুমাবো। কি, আমি তোর মাথা টিপে দিব? আমার বাচ্চার বাবা যেন কে? বেশি কথা বললে পাওটা টিপাবো। বুঝেছি, কি আর করা যাবে, দিচ্ছি। আপনি শুয়ে পড়ুন, আসছি। আদি দরজা নক করে এসে আদিবার মাথা হাত বুলাতে শুরু করলো। আদিবার সাথে সাথে বলে উঠল, হচ্ছে না, সুন্দর করে দিন। দিচ্ছি বলেই আদি অসম্ভব এক কাণ্ড ঘটিয়ে বসলো। আদির কাণ্ডে আদিবা পুরো জমে গেল, গায়ে কাটা দিল। আদি একটানা আদিবার শাড়িটা সরিয়ে দেয়, তার পেটে মুখ ডুবে দিয়ে, কি করছেন এসব? কি ধরনের অসভ্যতা এটা? অসভ্য হতে যাব কেন? আমি আমার বাচ্চাকে আদর করছি, এতে কারো কিছু বলার নেই। আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আদর করব, যেভাবে ইচ্ছে সেভাবে আদর করব বলেই আদি আবার নিজের কাজে মনে দিল। ভাইয়া, এমন করবেন না, আমার কেমন যেন লাগছে। ভাইয়া? কে কার ভাইয়া? ফালতু প্রশ্ন আর ফালতু কাজ দুটোই বন্ধ করুন। আদিবা কথায় আদি কানে তুলল না। সে আবারও নিজের কাজে মন দিল। এবার শুধু পেটে না, আদিবা সারা শরীরময় বিচরণ করছে সে। আদিবা চাপা কণ্ঠে বলে, কি করছেন, ছাড়ুন। আদি বাঁকা হেসে উত্তর দিল, বাচ্চা যখন আমার, বাচ্চার মাও আমার। আমার বাচ্চার মাকে আমি আদর করব, তাতে তুই? আদিবা বাধা দেওয়ার কে? আদিবা উত্তর দিল না, কিন্তু তার ফুফানো কান্না আদির চোখ এড়াতে পারল না। আদি উঠে এসে সযত্ন চোখে পানি মুছে দিয়ে বলল, দেখি তাকা আমার দিকে, কি হয়েছে, কাঁদছিস কেন? আদিবা চোখ বন্ধ করে অন্যদিকে মুখ করে আছে, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তো অভিমান আমার উপরে, আপনি আমায় একটু ভালোবাসেন না। আজ যদি বাচ্চা না আসতো, আমায় ডিভোর্স দিয়ে দিতেন। তোর তাই মনে হয়? ডিভোর্স পেপারও তো নিয়ে এসেছেন, তাই না? তাই নাকি? তুই পেপারটা ভালো করে দেখেছিলি? আদিবার চোখ খুলো। মানে? ওটা ডিভোর্স পেপার ছিল না, ওটা আমাদের প্রত্যয়নপত্র ছিল, যা মানে আমি আর কখনো বিদেশে যাব না, এখন থেকে এখানেই থাকবো। আর এই সিদ্ধান্ত আমি 2 মাস আগে নিয়েছিলাম। আদিবা অবাক চোখে তাকালো আদির দিকে। আদি হাসলো। বিয়ের দিন বলেছিলাম আমি বেঁচে থাকতে কোনো দিন তোকে ডিভোর্স দেব না, দরকার হলে আরও 3টে বিয়ে করব, তবু তোকে ছাড়বো না, মনে আছে কথাটা? কিন্তু 2 মাস তোকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমার ছিল না। সব কাগজপত্র আর অফিস গোছাতে আমার একটু সময় লাগতো, সেজন্য তোকে রেখে গিয়েছিলাম। মিথ্যা বলবো না, আসলে তুই যে আমার ভালোবাসি সেটা বোঝানোর জন্য এভাবে রেখে গিয়েছিলাম। তবে বিশ্বাস কর, তুই প্রেগনেন্ট জানলে এমন করতাম না। আমি ভেবেছিলাম আমাকে হারিয়ে তুই আমার প্রতি ভালোবাসাটা বুঝবি, তুই এত কষ্ট পাবি বুঝতে পারিনি রে। আমাকে তুই ক্ষমা করে দে আদিবা। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? যাকে ভালোবাসি তার কাছে ক্ষমা চাইতে পারবো না? আমি তোর জন্য কি পারি আজ ও বুঝলি না পাগলি? সারা পৃথিবী যদি এক পাশে আর তুই অন্য পাশে থাকিস, আমি আদি তোকে বেছে নিব। তোর মতো করে কেউ কখনো আমার মন ছুঁতে পারেনি। জানিস তো, একজনের আসক্ত ভালোবাসা সবসময় সুন্দর হয়। আমি জন্মান্তর এই আদিবাকে আসক্ত থাকতে চাই। তুই ছিলি, আছিস, আর তুই শুধু থাকবি। এত ভালোবাসেন আমায়, সন্দেহ আছে? আমার উপর আপনার কোনো রাগ নেই? যাকে ভালোবাসা যায় তার উপর রাগ করা যায় না। আলীরা বলেছেন, যদি কাউকে সারা জীবনের জন্য বন্ধু বানাতে চাও, তবে মনের মাঝে একটা কবর খুঁড়ে নাও, যেখানে তার করা ভুলগুলো কবর দিতে পারবে। কারণ মানুষ মাত্র ভুল করবে। আমি সেই কবরটা 6 বছর আগেই খুঁড়ে ফেলেছি, যদিও তুই কখনো ভুল করিসনি। আচ্ছা আদিবা, তোর মনে আমাকে একটা কবর খোঁড়ার জায়গা দিবি প্লিজ, যেখানে আমার ভুলগুলো ছুঁড়ে ফেলতে পারি? আদিবা উত্তর দিতে পারল না, আবারও কেঁদে ফেলল। একদম কাঁদবি না বলে দিলাম, কাঁদলে কিন্তু ওয়াশরুমে আটকে রাখবো। আদিবা চোখ মুছতে মুছতে জবাব দিল, আমি তো আটকে থাকতে চাই আদি, বেপরা ভালোবাসার মায়ার জন্মান্তর আটকে থাকতে চাই, রচনা করতে চাই বেপরা ভালোবাসার নতুন অধ্যায়। দিবেন সেই সুযোগ আমায়?
সমাপ্ত। আশা করি বেপরোয়া ভালোবাসা গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যখন প্রথম গল্পটি পড়েছিলাম তখন একটু অন্যরকম ছিল, আমার কাছে ওরকম মন ছুঁয়ে যায়নি, কিন্তু গল্পের মাঝখানে অনেক ভালো লেগেছে, তাই পুরো গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন গল্পের সাথে।